জন্য গ্রুপ ডি, কেপি এবং জিডি এর জন্য যারা সামনে যে 2026-এ কিন্তু জিডি আবার নতুন করে ফর্ম ফিল আপ হলো, ঠিক আছে? আজকে থেকে আই থিংক শুরু হলো। তো যারা এই পরীক্ষাগুলো দিবে তাদের জন্য ভেরি, ভেরি ইম্পর্টেন্ট 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে? শুরু থেকে শেষ অবধি দেখো। আর একটা কথা বলবো, যারা প্রথম তারা আমার 3টে জাস্ট অঙ্ক করা দেখো, প্রথম 1, 2 থেকে 3টে, তারপর যদি ভালো না লাগে স্কিপ করে ভিডিওটা চলে যায়, ঠিক আছে? আমি জাস্ট প্রসেসগুলো দেখো। আমি শুধু শর্ট ট্রিকে বুঝাবোই না যে আমি শর্ট ট্রিক অঙ্ক শুধু করেই দেবো না, শর্ট ট্রিকে আমি দেখিয়ে দেবো যে কী করে এটা তৈরি হলো। এই যে এইসব অঙ্ক জাস্ট দেখা মাত্র অঙ্ক সমাধান করতে পারবে। বুঝতে পারলে জাস্ট দেখবে তারপরে সমাধান হয়েছে। অঙ্কগুলো দেখে মনে এত কঠিন বা এর মধ্যে কী কনসেপ্ট আছে, কিন্তু জাস্ট দেখা মাত্র সমাধান কীভাবে করবে সেটা আমি বুঝিয়ে দেবো। আর একটা কথা, সবচেয়ে প্রথম আমি আসলে এগুলোর কনসেপ্ট বুঝাবো। কনসেপ্ট মানে কি, সঠিকটা কী করে আসলো সেটা জাস্ট 5 সেকেন্ড বোঝানোর পরে তারপরে সঠিকটা দেখাবো, জাস্ট দেখা মাত্রই তোমরা যাতে বুঝে যেতে পারো, ঠিক আছে? যেমন এই প্রথম অঙ্কটাই দেখো, ঠিক আছে? প্রথম অঙ্কটা কী বলেছে যে এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের, কিন্তু সরল সুদের না, যে ডিফারেন্সটা দেখলে সুন্দর হয়ে যাবে। দেখো বলেছে কি, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা। 2 বছরে এত টাকা মানে কি জানো? ধরো প্রথম বছর সাপোজ ধরো 3,000 টাকা ছিল, দ্বিতীয় বছরে সুদ এবং আসল মিলে 3,025 টাকা হয়েছে, তৃতীয় বছরে এবং সুদ এবং আসল মিলে কয় টাকা আছে? 3,033, মানে 327 টাকা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু দ্বিতীয় বছরের সময় এই টাকা ছিল, এবং এই বছরের থেকে কিছু একটা পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আমরা জানি না, সেই পার্সেন্টেজ করার পর তৃতীয় বছরের সময় কত হয়ে গেছে? 3,300 টাকা। বুঝতে পারলে? এই কনসেপ্টটা ধরে নেব। তার মানে একটা জিনিস দেখো, দুই ক্ষেত্রেই কিন্তু আসলটা এর মধ্যেই রয়েছে, এর মধ্যে আসল আছে, এর মধ্যে আসল আছে না। আমাদের আসল নিয়ে কোনো দরকার নেই, কারণ আমাদের পার্ট অফ মানে ইন্টারেস্ট পার্সেন্টটা জানতে হবে, তাই তো? তো এইবার দেখো এই ক্ষেত্রে কি করবো, দেখো তুমি যদি 3 বছরের সুদ এবং আসল থেকে যদি 2 বছরের সুদ এবং আসল বাদ দাও, তাহলে 1 বছরের বাকি দেখো, এই যে 1 বছর থাকে, সেই 1 বছরের সুদটা পেয়ে যাও, বাস 1 বছরের সুদ পেলেই অটোমেটিক তুমি বার্ষিক চক্রবৃদ্ধির সাথে সুদের হার পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে বিয়োগটা করে দাও। দেখো দেখো, এক লাইনই করে দিচ্ছি আমি জাস্ট, ঠিক আছে? জাস্ট অঙ্কটা দেখো, যে এই অঙ্কটা যারা ভাবতেও পারবে না যেভাবে করা যাবে। এখানে কি আছে? 3,0,3,0,2,5, এটা বিয়োগ করলে কত হয় দেখো তো? যদি বিয়োগ করে দিই, দশমিকের পরে 50 থেকেই যায়, আর এখানে আছে কত? 5, 2, 2, আর 2, 2, 0, আর 0, 3, 302। তার মানে এই যে 302.50, ঠিক আছে? এই টাকা হচ্ছে হলো কি সুদ, কিন্তু এটা কিন্তু শুধু সুদ। আর এই সুদ টাকা কোন টাকার হবে এসে? দ্বিতীয় বছরেতে যখন তৃতীয় বছর গেল, তার মানে দ্বিতীয় বছর আসল কিন্তু এই কত ছিল? 3,025 টাকায় আসল ছিল। তাহলে এই 3,025 টাকার উপরে কত পার্সেন্ট হারে, মানে কয় টাকা সুদ হলো দেখো তো? এই যে 302 টাকা 50 পয়সা। তাহলে এটা লিখে দিই, 302.5, 5 বা 50 একই কথা। আচ্ছা, এরপর লিখে দাও। এইবার যেহেতু সুদের আসলটা সবসময় কিসের উপর ডিপেন্ড করে? শতকরা মানে 100 টাকার উপর। তাই 100 দিয়ে গুণ করে দেবো, বাস অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? কারণ শুধু তাহলে একবার দেখো ইন্টারেস্ট রেট পেয়ে যাবে, ঠিক আছে? 100 মানে 100 টাকার উপর সুদের হার সবসময় হয়। তো 100 দিয়ে গুণ করে দেখো, এই শূন্য, এটা এখানে একটা কি পাওয়া যায়? শূন্য পাওয়া যায়। এই শূন্য এর এই শূন্য কাটে দাও, এইটা আর এটা কেটে দিলে এখানে কত থাকে? 1 দিয়ে যায়, আর 10-এর সাথে 1 গুণ করলে কত হয়? 10%। দেখো তো, কনসেপ্টটা এরকম করে কোনোদিন ভাবতে পারবে যে এরকম 2 বছরের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এইভাবে জাস্ট করা যায়, ঠিক আছে? এজন্য পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লেগেছে। এবং দ্বিতীয়টা দেখো, বললাম তো প্রত্যেক কটা আমি অঙ্ক এইভাবে জাস্ট করে দেবো, শুরু থেকে শেষ অবধি, যত কঠিন হোক অঙ্ক হোক না কেন, ঠিক আছে? এবং কনসেপ্ট ধরে ধরে বুঝিয়ে দেবো। দেখো এই যে এইটার যে মেন কনসেপ্টটা, যে একজন দোকানদার 15% ছাড় দিয়েছে, ধর 100 টাকা একটা জিনিস কিনে 15% ছাড়ও দিল, তারপরেও আবার তার 19 টাকা কী হয়ে গেল? 19% লাভ হলো, হ্যাঁ? এবং যদি কি কোনো জিনিসের ক্রয় মূল্য হয় 400 টাকা, তাহলে ধার্য মূল্য কত? দেখো কত টাকা তার মানে মূল্যটা ধরে রেখেছিল। দেখো এই ক্ষেত্রে 100% এক টাইমে এক কাজ করবা, না হলে অনেক ফ্র্যাকশন হবে, এটা ওটা হবে, কোনো ঝুল ঝামেলা দরকার নেই। যদি এরকম ধার্য মূল্য চাই, এবং আর এই জিনিসটা কনসেপ্ট মনে রাখবা, যে যদি ছাড় দেওয়ার পরেও কোনো কিছুর লাভ হয়, ঠিক আছে? ধরো কোনো একটা প্রোডাক্টের উপর ছাড় দিয়েও যদি লাভ হয়, এই কথাটা মনে রাখবা, যে ছাড় দিয়েও যদি লাভ হয়, তাহলে কোন কনসেপ্টটা? তাহলে যে এই মার্ক প্রাইসটা পাবো, তাহলে এই এমপি সমান সমান একটা ইয়ে আছে, সেটা আসলে কী করে দেখো, বেস্ট করে দিচ্ছি। এই যে লাভ যেটা আছে তো, হ্যাঁ, এইটা হচ্ছিল তোমার উপরে রাখবা সবসময়। আর লাভ 19% মানে কি? 119 টাকা। কারণ 100 টাকা তো মানে ক্রয় মূল্য ছিল, তার থেকে 19% লাভ 119 টাকা হয়। আর এই সারের কত? 15%। 15% মানে কত আছে বলে? 100 টাকা দিয়ে 15% সারে 85 হয়। তাহলে 85 দিতে। আর এটা দিয়ে কী করবা? এটা এই যে সিপি বা ক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্যের সঙ্গে তুলনা করবা, কত আছে? 400, বাস তাহলে এমপি পেয়ে গেলে। বুঝতে পারছো? তাহলে লাভটা সবসময় 100 মানে 19% মানে 100-র উপর 119 টাকা হয়ে যায়। আর 15% ছাড় মানে কি? কমে যায়, এই জন্য কিন্তু এখানে দেখো লাভ মানে প্লাস হয়, তাই কিন্তু আমি প্লাস করে 119 বানিয়েছি। আর 15% ছাড় মানে কি? 100 টাকার থেকে 15% ছাড় মানে 85 টাকা। আর কার উপর? ক্রয় মূল্যের উপর সবসময় এই জিনিসগুলো হয়, এই যে লাভ বলো ছাড় বলো সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে ক্রয় মূল্য আছে কত? 400 টাকা। তাহলে ধার্য মূল্য অটোমেটিক পেয়ে যাবো। বুঝতে পারলে কনসেপ্টটা? কাটাকাটি করা অঙ্ক হয়ে যাবে। দেখো কত দিয়ে যায়? 5 শতরং কত? 5 শতরং 85, আর এটা 7 দিয়ে কাটা হয়েছিল 5 শতরং 119,
সরি 7 17 119, আর 5 দিয়ে যদি এটারে কাটা হয় 5 8 40, 8 বাচাঙ্ক হয়ে গেল। তাহলে 8 দিয়ে আর এই 7, আর 7 8 কত আছে 560। সঠিক উত্তর কোনটা আছে? কোনটা আছে? গদা। ঠিক আছে, জাস্ট এভাবেই অঙ্ক হবে, শুরু থেকে শেষ অবধি দেখো। আর নতুন যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ফ্রিতে আমি যেসব কনসেপ্ট দেবো জাস্ট দেখে যাবা। ঠিক আছে, ফ্রিতেও কী সব কনসেপ্ট আমি দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখে হচ্ছে কি, দুটি ভিন্ন গতিতে যাত্রা শুরু করে 3 ঘন্টা একে অবসরে মিলিত হয়। মানে ধরো এখান থেকে একজন, এখান থেকে একজন আসছে, ঠিক আছে, দুজনই এখানে আসছে, এখানে ধরো এই একটা মিডিল পয়েন্ট আছে, এই দুজনই মিলিত হয়ে গেছে ভিন্ন গতি তালাটা, একজনের ধরো 50 গতি, ঠিক আছে, আর একজনের আসলে কত 60 গতি। তো এইখানে আসে সাপোজ ধরো মিলিত হয়েছে, আর এই টোটালে এর আসতে 3 ঘন্টা লেগেছে, এর আসতে কত ঘন্টা? 3 ঘন্টা লেগেছে। এটাকে বলে রিলেটিভ স্পিড। কী বলে? রিলেটিভ স্পিড। ঠিক আছে, আর এর একটা কনসেপ্ট আমি প্রতিটা ভিডিওতে দিই। ঠিক আছে, রিলেটিভ স্পিড মানে যখন এদিক থেকে আর এদিক থেকে আসে তখন গতিবেগ দুটো প্লাস করতে হয়। কী করতে হয়? প্লাস করলে পরে মানে রিলেটিভ স্পিডটা পাওয়া যায়। ঠিক আছে, মনে থাকবে 10 দুটো রিলেটিভ স্পিড। তাহলে আমরা রিলেটিভ স্পিড কত আছে দেখো তো। এটা দেখো মুখে মুখেই করবা, জাস্ট এইসব অঙ্ক মুখে মুখে করবা, অঙ্ক দেখে মনে হচ্ছে কিন্তু মুখে মুখে করবা। তাহলে 60 আর 50 কত আছে? 110। তার মানে রিলেটিভ স্পিড আছে কত? 110। তাহলে এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে কি স্পিড। তো গতিবেগের সাথে যদি এই সময়টা গুণ করে দেওয়া যায় তাহলেই তো এই যে দূরত্বটা পেয়ে যায়, দূরত্ব ডিস্টেন্স সময় নির্ণয় সূত্রটা। হ্যাঁ, তাহলে এখানে এটা আছে, আর টাইম আছে হলো কত? 3। তাহলে স্পিড নির্ণয় সূত্র হবে কি? দূরত্ব বাই, তাহলে 110 গুণ 3 করে, এটা আলাদা করে করার দরকার নেই, 100 করো। 110 গুণ 3 করলে কত হয়? এটা গুণ করলে কত হয়? 3 শূন্য শূন্য 3 এবং 33, 330। তাহলে দূরত্ব কত আছে? 330। দেখা মাত্রই অপশন হবে। ঠিক আছে, জাস্ট অঙ্কগুলো দেখো, দেখা মাত্রই অপশন হবে। তারপরটা কি আছে? একটি ঘনকের ক্ষেত্রফল। দেখো আগে ঘনকটা আগে শিখতে হবে সবাই, যে ঘনকটা হচ্ছে কি। ঠিক আছে, তো দেখো এই যে ঘনকগুলো, এই যে একটা ঘনক, ঠিক আছে, যার আরেকটা কথা বলি, ঘনক আর আয়ত ঘনক কিন্তু আলাদা। আয়ত ঘন হচ্ছে হলো এই দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য এক সেম হয়, আর এই পাশের প্রস্থ আর এই পাশের প্রস্থ সেম হয়, আর এই পাশের উচ্চতা আর এই সবগুলো উচ্চতা সেম হয়। ঠিক আছে, কিন্তু এটা আয়ত ঘন মানে, তার মানে ধরো তোমার পুরো সব কটা বাহুই সেম, এইটাও যা হবে এইটাও যা হবে, সব কটা বাহু সেম আছে। ঠিক আছে, সরি আয়ত ঘন বলছি, ঘনক এই ঘনকের হচ্ছে হলো সবগুলো বাহু সেম। তো এই ঘনকের দুটো সূত্র জানলেই তুমি যে কোনো সূত্র পেরে যাবে। ঘনকের একটা সূত্র জানতে হচ্ছে হলো তোমার ক্ষেত্রফলের। কিসের? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হলো 6a²। এ বলতে এখানে বাহুকে বানানো হয়েছে। ঠিক আছে, আর কিসের? আয়তন। আয়তনের সূত্রগুলো দেখো। আয়তনের সূত্রটা হচ্ছে হলো বাহু কিউ বা এ কিউ। ঠিক আছে, বাস এই দুটো সূত্র দাও, যে কোনো জিনিস পেয়ে যাবে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল এখানে বলেছে, ক্ষেত্রফল মানে কি? এই 6a²। তাহলে এখানে 6a² মান কত বলে দিছে বলো? 6a² মান বলেছে 600। তাহলে 6 দিয়ে এটারে কাটলে কত হয়? 100। কারণ এখানে তো গুণ আছে, এবার আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এই স্কোয়ারের মান যদি 100 হয় তাহলে এর মান কত হবে? দেখো এই পাশে যদি দুই পাশে যদি তুমি রুট করে দাও, আমি করে দিচ্ছি না, রুট আর স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, আর 100 রুট করলে কত হবে? 10 হবে। এগুলো মনেই করবো, আলাদা করে একটা লাইন দরকার নেই। বাস এইবার কি বলেছে? আয়তন চেয়েছে। এই যে আয়তনের সূত্র কি? বাহু কিউ, তার মানে এই যে এর উপর কিউ, তাহলে দুটোর এবার কিউ বানাই দাও। তাহলে 10-এর কিউ করলে কত হবে বলো? এর কিউ করলে কত হয়? মানে 10-এর কিউ, দাঁড়া 1 মিনিট, 10-এর কিউ করলে কত হয়? 10 10কে 100, 110কে 1000, তাহলে মানে 3টে শূন্য। এই যে 10-এর কিউ মানে এই একটা হলো 3টে শূন্য। সঠিক উত্তর কোনটা হবে? এটা। কোনো কনসেপ্ট বা কিচ্ছু মনে রাখার দরকার নেই, জাস্ট এইভাবে অঙ্কগুলো দেখা। এদের একটা অঙ্ক ভেরি অঙ্ক আছে, কিন্তু শেষে এমন অঙ্ক আছে, মানে কি বলবো, একদম খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ঠিক আছে, এজন্য শেষ অবধি দেখো ভিডিওটা, 20টা অঙ্ক আছে। তো দেখো এটা কি বলেছে, যে a প্লাস বি এর মান 10, আর a মাইনাস বি এর মান 4, আর a²। আচ্ছা, a²b² আগে পরে দেখছি। আচ্ছা, আমি এই কনসেপ্টটাকে আগের ভিডিওতে বলেছি একবার, যে যদি কোনো সংখ্যা দুটো যোগ ফলের মান আর বিয়োগ ফলের মান যদি জানি, কথাটা মনে রাখবা কিন্তু, যোগফল আর বিয়োগফল যদি জানি, তাহলে এই যে মান দুটো আছে না, এই মান দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে, এটা বলেছিলাম, তাহলে পাবো বড় সংখ্যাটি। কি পাবো? বড়টি, মানে দুটো সংখ্যার মধ্যে বড়টি। আর ছোটটি পাবো কি করে? ছোটটা পাবো হচ্ছে এই দুটো বিয়োগ ফল করে 2 দিয়ে ভাগ। মনে থাকবে কথাটা। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম। এবার দুটো সংখ্যা, তাহলে দেখো তোমরা এই মুখে এবার বলবা যে বড়টি কি হবে বড়। দেখো 10 আর 4 এই দুটো যোগ করলে কত হয়? 14। 14-র সাথে যে আমি যোগ করে 2 দিয়ে ভাগ করে বলেছি, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14-রে 2 দিয়ে ভাগ করলে 7, তার মানে বড় সংখ্যা 7 পেয়ে গেলাম। আবার 10 আর থেকে 4 বিয়োগ করলে কত হয়? 6। 6-রে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত আছে? 3, তার মানে সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম। এইবার দেখো এই যে a² আর b² এসে করো, তাহলে a² মানে কি? 7-এর উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে a² আর b² আছে, তাহলে এ মানে কত? 7-এর স্কোয়ার, আর বি মানে কত আছে? 3-এর স্কোয়ার। দুটো গুণ অবস্থায় 7-এর স্কোয়ার করলে কত হয়? 49, আর 3-এর স্কোয়ার করলে 9। 9 9 কত আছে? 81। শেষে দেখ, এই দাঁড়া 1 মিনিট,
শেষে দেখো এক আছে, অপশনে একটা আছে না অনেকগুলো আছে, একটাই আছে অপশন নাম্বার এটা। গুণ করে দেখো 9 × 1 = 8 আর 4 নং 36 আর 8 কত আছে 40। বাস অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, বাস এইভাবেই। তারপরে দেখো কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে ক্ষুদ্রতম বললে কি বলেছিলাম লসাগু, আর বৃহত্তম বললে গসাগু বলেছিলাম, তাই তো। তো ক্ষুদ্রতম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে দেখো এটা লসাগু গসাগু কিচ্ছু করতে হবে না। 100% লোক বেশিরভাগই কি করবে যে এটাকে লসাগু করবে, তারপর যে লসাগু হবে তার সাথে 7 অবশিষ্ট করে রাখবে, কিন্তু বলছে 11 দ্বারা বিভাজ্য হবে। দেখো কোনো কনসেপ্ট লাগবে না, 11 দেখেছো আর কিচ্ছু লাগবে না, এটা তোমার মুখে মুখে করে দেবো আমি। ঠিক আছে, অঙ্কগুলো তার দেখো কি বলেছে, এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে, কিন্তু আমার এই লসাগু করে 7 প্লাস করার কোনো দরকার আছে কি? এখানে বলেছে এই যে 11-র কথাটা, ডিসিবিলিটির নিয়ম আমি শিখাইছি যে 11 দ্বারা কিন্তু এটা ভাগ যাবে, তার মানে এই অপশনগুলো 100% 11 দিয়ে ভাগ যাবেই। ঠিক আছে, আর 11 দিয়ে ভাগের নিয়ম কি আমি বলেছিলাম যে ধরো সাপোজ 1 2 3 4 5 এরকম 5টা সংখ্যা আছে, নিয়মটা হচ্ছিল এই অল্টারনেটিভ সিরিজগুলো যোগ করবো। যেমন কথা হচ্ছে 3 আর 1 4, 4 আর 5 কত না, আগে কিন্তু আমি জাস্ট কিন্তু শিখাচ্ছি। 3 আর 1 4, 4 আর 5 9, 9 নিবা, আর এই অল্টারনেটিভগুলো যোগ করবা। 4 আর 2 কত আছে 6, তারপরে যোগ করে তারপরে এটা ডিফারেন্স করবা। 9 থেকে 6 কত থাকে 3, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে না, এই পূর্ণ সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবে না। কী করে বুঝলে? কারণ ডিফারেন্স যদি 11 অথবা 0 হতো তাহলেই সেটা 11 দিয়ে ভাগ যেত। বুঝতে পারছো? মনে থাকবে নিয়মটা। তাহলে এখন দেখো তো, তাহলে কোন কোন কনসেপ্টগুলো এখানে আছে, যেটা এই কনসেপ্টগুলো আমার নিয়ম মনে করছে যে 11 অথবা 0-র কনসেপ্ট। দেখো তো 11 অথবা 0-র কনসেপ্ট। ঠিক আছে, দেখো তো আচ্ছা, এই 7 আর 3 কত 10, 10-এর থেকে এই মাঝখানে 0টা, কারণ এটা এখানে একাই আছে, এত আর ডবল নেই, তাহলে 0 বাদ দিলে কত থাকে এখানে 10ই থাকছে, তার মানে 10 11 অথবা 0 নেই। 7 আর 1 কত আছে 8, 8-এর থেকে 2 চলে গেলে কত থাকছে, 8-এর থেকে 2 চলে গেলে 6 থাকছে, এটাও তাহলে হচ্ছে না। 7 আর 3 10, 10-এর থেকে 6 চলে কত থাকছে 4 থাকছে, এটাও তাহলে হচ্ছে না। তাহলে দেখি তো শেষেরটা, হ্যাঁ এই যে 7 আর 1 কত 8, 8-এর থেকে এই মাঝখানের 8 কত, কারণ আমি বলেছি অল্টারনেটিভটা যোগ করে আর বাকি অল্টারনেটিভটা বিয়োগ করতে হবে। তাহলে 7 আর 1 8, 8-এর সাথে 8 বিয়োগ করলে কত থাকছে এখানে 0। দেখো অপশন কি মিলে যাচ্ছে, তার মানে অপশন নাম্বার এটাই হবে। ঠিক আছে, অপশন এটাই দিবে, কোনো দিন এমন দিবে না যে 11 বিপরীতটা দুটো নিয়ম, দুটো হলেই হবে না। ঠিক আছে, পরেরটা দেখো, এ এবং বি 10 বছর আগের অনুপাত, এই যেখানে কিন্তু এই যে এই কথাগুলো খেয়াল করবা, যেটা কিন্তু 10 বছর আগে, বর্তমান না কিন্তু। তাহলে 3 আর 4 এটা কি 10 বছর আগে, প্রিভিয়াস। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি 10 বছর আগে এটা। ঠিক আছে, 10 বছর আগে। এবং বলেছে 10 বছর পরের বয়স অনুপাত ছিল 5:6, 5:6 ছিল 10 বছর পরে। তাহলে এখান থেকেও দেখো এটা ছিল 10 বছর ওদিকে থাকবে প্লাসের দিকে, আর মানে ওদিক থেকে ধরো বর্তমান আসতে গেলে +10 করে আসতে হবে, আবার ওদিক এইখান থেকে কিন্তু বর্তমান থেকে আবার এটাও +10 করে আসতে হবে। তার মানে এই দুইজনের গ্যাপ কত, দেখো ও 10 বছর আগে রয়েছে আর এখানে এই 10 বছর পরে, তার মানে বর্তমান থেকে এই 10 বছর পরে আর এই 10 বছর আগে, তাহলে দুজনের কিন্তু গ্যাপ কিন্তু 20 বছর। দেখো ওদিকে রইলো 10 আর এদিকে রইলো 10, তাহলে দুজনের গ্যাপ কত বছর 20 বছর, এটাই জাস্ট বোঝানোর জন্য চেয়েছে। ঠিক আছে, বাস হয়ে গেল। তাহলে দেখো তো আমাদের রেশিও অনুযায়ী দুজনের গ্যাপ আছে কত, 4 আছে কত হলে 2 হবে, 6 হবে 2, 3 আছে কত হলে 5 হবে 2। তার মানে দেখো যদি এই দুটো সেম না হতো, তার কনসেপ্ট আমিও দিয়ে দিয়েছি যে কি করে এই দুটোকে সেম করতে হয়। হ্যাঁ, তো এইবার দেখো যারা জানো তাদের আর কি বলবো। তো এইবার দেখো এই দুজনের ডিফারেন্স তাহলে 2 হলো। এইবার এই 2কে আমি কত বললাম যে এদিকে 10 বছর আগে এদিকে 10 বছর পর, তার মানে 20 বছর। তাহলে এই 2 এর বেলেও আমরা কত বলতে পারি যে 20। তাহলে একেরটা কত হবে, 2 যদি 20 হয় একে কত হবে 10 হবে, বাস অঙ্ক হয়ে গেল। এবার কি করে করবা, দেখো ওটা বলেছে এ এর বর্তমান বয়স, তাহলে এর দেখো তো এই যে এর বয়স কোনটা, 3 না, তাহলে দেখো 1 যদি 10 হয় তাহলে এই 3 কত হবে, 3 10 কে 30, তাহলে উত্তর 30 হবে, তাই তো। কোনোদিনও না, এখানেই ভুল করে লোকে, যে অপশন 30 দেখার সাথে এখানে 30 বসিয়ে দেয় না, কিন্তু এটা কি বলেছে দেখো তো 10 বছর আগের বয়স। ঠিক আছে, তাহলে 10 বছর আগে যদি একজনের 30 হয় তাহলে এখন তার বয়স কত হবে, 30 আর 10 40 হয়ে যাবে, তার মানে 10 বছর পরে তো এখন বর্তমান তার কত হবে 40 হবে। সঠিক উত্তর 40। বুঝতে পারলে? এভাবে দেখবা। তারপরেরটা দেখো, এখানে কি বলেছে, একটা আয়তক্ষেত্রের অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, আয়তক্ষেত্র তো চেনই, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিছে এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দেখো দৈর্ঘ্য বলেছে 3 আর প্রস্থ বলেছে 4, দৈর্ঘ্য 3, এদের 1 মিনিট, দৈর্ঘ্য বলেছে হচ্ছে 3 আর প্রস্থ আছে কত 2। তো 3 আর 2 কি ডাইরেক্ট আমরা বলতে পারি, আমরা হয় অথবা একটা এক্স ধরে না, 3 আর 2 বলা যায়, তাও তো ঠিক আছে, আমি না বলাটাই বেটার। 3x আর 8 হলো 2x, দেখো তাও 2-3 লাইনে করে দেবো, জাস্ট অঙ্কগুলো দেখো। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো আমি ধরে নিলাম, আর এই দুটোর ক্ষেত্রফল কত বলেছে 600, তার মানে এই 2x আর 3x,
এই গুণ করতে হবে, কারণ এই দুটোর গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে তো ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে 3 দুগুণে কত আছে 6 আর x এক্স স্কোয়ার, তার মানে 3x আর 2x এই দুটো গুণ করলে কত হয় 6x স্কোয়ার। এর মান কত বলে দিছে 600। একটু আগে এরকম একটা অঙ্ক করলাম না, তাহলে 6 দিয়ে কাটলে কত হয় 100। আর তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আছে 100, আর দুই পাশে রুট করলে কত হয় x এর মান 10 দাঁড়ালো, কারণ 10 10 কে 100। তাহলে x এর মান যখন 10 পেয়ে গেলাম, এইবার কি দরকার আমাদের পরিসীমা। কি বলেছে পরিসীমা। আচ্ছা পরিসীমাটা আলাদা করে x এর মান y এর মান এরকম করে বসাবে, কোনো বসানোর দরকার নেই। দেখো আরও বেস্ট নেই, x এর মান যখন পেয়ে গেছি, আচ্ছা পরিসীমাটাই x আর 2x ধরে করো, কত হবে পরিসীমা আমরা জানি কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আছে কত 3x প্লাস প্রস্থ আছে কত 2x। তাই আলাদা করে দৈর্ঘ্য প্রস্থ বের করার দরকার নাই, কিন্তু বারবার বলছি। তাহলে 3x আর দুটো x কত x হবে 5x, আর এখানে আছে 2 গুণ, ফলে 5x আর 10x কত হবে 10x। তাই তো এই 10-এর সাথে এই যে x এর মানটা বসাই দেবো, তাহলে এই 10-এর সাথে এখানে x বসালে যদি এখানে গুণ 10 দিয়ে যায় 10 10 কে কত হবে 100। তাহলে সঠিক উত্তর কোনটা হবে ক দাগ। বুঝতে পেরেছো। এভাবে শুধু অঙ্ক করলেই হবে না, শর্টকাটে সময় বাঁচানো যায় কিভাবে, ফার্স্ট স্কিপ করে করতে হবে। ঠিক আছে, পরেরটা অঙ্ক দেখো। এই যে একটা অঙ্ক, তোমরা জাস্ট বলবে এই অঙ্কটা একটা কাজ করবে, নিজের আগে ট্রাই করে দেখো তো পারো না, আমি এখনই করে দেবো, কিন্তু আগে নিজের ট্রাই করে দেখো। ইম্পসিবল একটা অঙ্ক, খুবই কঠিন একটা অঙ্ক। দেখো একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলো, যদি ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 18 টাকা কম হতো, তবে লাভ 30 টাকা হতো। অনেকে মাথার উপর দিয়ে চলে যাবে, তাহলে দ্রব্যটির আসল ক্রয় মূল্য কত। ঠিক আছে, ধরো এই অঙ্কটায় দেখো আমি কিভাবে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, জাস্ট 3টে লাইনে করব। এই আসল ক্রয় মূল্য, তো ধরো সাপোজ ক্রয় মূল্য আমি 100 টাকা ধরলাম, কত টাকা 100 টাকা ক্রয় মূল্য। দেখো কয় লাইনে করি আমি, ক্রয় মূল্য 100 টাকা ধরলাম, তাহলে বিক্রয় মূল্য দিচ্ছি এই লাইনে। দাঁড়াও, বিক্রয় মূল্য, আচ্ছা ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে প্রথমে থেকে একবার শুরু করো। দেখো একদম প্রথম থেকে আসো। ঠিক আছে, প্রথমে কি বলেছে বিক্রয় মূল্য 20% লাভে, প্রথমে কয় টাকা বিক্রয় করলো 20% লাভ, তাহলে 100 টাকায় 20% লাভ মানে কত 120 টাকা সেটা বিক্রয় করে, 20% মানে তো 100 টাকার উপর 20 টাকা। এটা হলো প্রথম কনসেপ্ট চলে গেলো, তাহলে 100 টাকা 120 টাকা বিক্রয় করলো। এইবার বলছে যে যদি 10% কম হতো ক্রয় মূল্য, দেখো ক্রয় মূল্য 100 টাকা ছিল, এর 10% মানে কত 10ই হবে, আর 10% কম মানে কত সেটা 90 হয়ে যাবে। বুঝতে পারলে, এই জন্য আমি 100 ধরি যাতে সুবিধা হয়। যদি 100% কম হতো তবে বিক্রয় মূল্য 18 টাকা বেশি হতো, আচ্ছা 18 টাকাটা আমি পরে ধরি, আগে যে পার্সেন্টেজ ধরে করতেছে, তবে 30% লাভ হতো। দেখো এই 90 টাকা যদি আমি ক্রয় করতাম, তাহলে এই 90 টাকার উপর কয় পার্সেন্ট লাভ হতো, তাহলে 90 টাকার উপর 30% আমি একটু বের করে আসি। দেখো 30% কত হয় 3 নং 27, আমি একজন বলেছি, এই দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য, তাহলে 3 নং কত টাকা 27 টাকা। তাহলে 90 টাকার সাথে এখন কয় টাকা প্লাস হয়ে যাবে 27 টাকা হচ্ছে তোমার বিক্রয় মূল্য দাঁড়াবে, কারণ 27 টাকা লাভ বলেছি। 18 টাকা আমি পরে দেখতেছি, কিন্তু এটা কিন্তু পরে খেলা হবে। ঠিক আছে, তো এবার 27 টাকা যদি বেশি হয়, তাহলে এখানে কত হবে 117 টাকা বিক্রি করছে, 90 সাথে 27 যোগ করলে 117। তার মানে একটা জিনিস দেখো 90 টাকা দিয়ে 117 টাকা। এইবার বলেছে যে এই ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য 18 টাকা বেশি হতো, কম হতো, তাই তো। আচ্ছা দেখো 120 মূল্য আগে বিক্রয় মূল্য ছিল, এখন বিক্রয় মূল্য কত 117 টাকা, নতুন কনসেপ্টে, তাহলে কয় টাকা কমলো 3 টাকা না, কিন্তু এই 3 টাকাকেই বলেছে কয় টাকা 18 টাকা কম হতো। তাহলে আমরা বলতেই পারি যে এই 3-এর ভ্যালু কত আছে 18 আছে। বুঝতে পারলে, 3-এর ভ্যালু কত আছে 18 আছে। তাহলে দাঁড়া এটা একটু মুছে নিই, 3-এর ভ্যালু যদি 18 হয়, এখানে আমি দেখো এটাও মুছে দিচ্ছি, এই 3-এর ভ্যালু যদি 18 হয়, তাহলে বলো এই ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য কত ধরছিলাম এই যে 100, এটা ধরছিলাম না, তাহলে 100-র ভ্যালু কত। বুঝতে পারলে, তাহলে 3-এর ভ্যালু 18, তাহলে 100-র ভ্যালু মানে এই যে 100-র ভ্যালু কত, 3 6 কত 18 আছে 6, আর 6 দিয়ে 100 গুণ করলে কত হয় 600। কেউ বুকে হাত দিয়ে বলো তো যে বা এই অঙ্কটা পারতে কিনা। ঠিক আছে, ঠিক আছে, বেস্ট নিয়মে কিন্তু করে দিলাম, জাস্ট নিয়মটা দেখো কোন অঙ্কে কিভাবে করে করে দিচ্ছি। এইবার দেখো পরেরটা দেখো, 4000 টাকায় কি 10% বার্ষিক সুদের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। কেউ কি ওই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যে আছে সূত্র আছে, এই সূত্র ধরে কি পার্থক্য ধরে অঙ্ক করবে, তাহলে তো তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাই যে দেখো বেস্ট প্রসেসটা কি, বেস্ট প্রসেসটা আমি আগের ভিডিওতে আমি দিয়েছি, যে এই সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আসলে আমরা ডিফারেন্স মানে ডি দিয়ে ডিনোট করি। বেস্ট একটা নিয়ম, এই জাস্ট এই নিয়মটা জাস্ট দেখো, যে ডিফারেন্সটা ডি দিয়ে নিয়োগ করে, আর ডিফারেন্স নির্ণয়ের সূত্রটা কি, সূত্রটা আসলে দেখো, সূত্রটা হচ্ছে তোমার এই কত আছে আসল মানে পি গুণ আর স্কোয়ার দেবা, আর ছোট বড় হাতের আর দিয়ে ফেলাম, আচ্ছা বড় হাতের ছোট একটা দিলেই হয়, আর স্কোয়ার আর নিচে 100 গুণ 100।
কোনো কথা হবে? জাস্ট এইভাবে ডিফারেন্সটা নির্ণয় করো 100% টাইম। সবসময় চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ক্ষেত্রে একটা কথা আছে, তবে এটা কিন্তু 2 বছরের। 2 বছরের ক্ষেত্রে এইটাই হবে। ঠিক আছে? বাস এবার যার মান নির্ণয় করে দাও। মান কি আছে? পিয়াস আসলে আছে কত? 4,000 টাকা। তাই তো? আর এর মান কত আছে? আর এর মান চেয়েছে নাকি? না, আর এর মান দেওয়া আছে। আর এর মান আর স্কোয়ার মানে কত আছে? 10 গুণ 10। কারণ ঠিক আছে? আচ্ছা একবার 100 দিয়ে দিচ্ছি। 10 গুণ 10 মানে 100। একটু মুছে নিচ্ছি। আর স্কোয়ার মানে কত আছে? 8 এর মান যদি 10, এই রে ঝিঝি ধরেছে। আচ্ছা দেখো 10 গুণ তাহলে 10 এর স্কোয়ার মানে 10, 10 কে 100, আর নিচে আছে কত? 100 গুণ 100। দেখো কাটাকাটি করলে কি সহজ হয়ে যায়। 100 গুণ 100 সব শূন্যই তো কাটা যাবে। এই 100 তে 100 কাটা গেল। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, কত হলো রইল? 40 টাকা। দেখো তো কারো অকাত আছে এরকম করে দেওয়া? এই রে, আচ্ছা দেখো ব্যাপার না, সিস্টেম জানা আছে। তো এইবার দেখো দুটি গোলকের আয়তন, এই যে যেসব এই অঙ্কগুলো এখন দেখো, বললাম না শেষের দিকে এখানে বেশ বেশ কিছু অঙ্ক আছে। দুটি গোলকের আয়তন, কোনো সূত্র জানতে হবে না, যদি একটু পরে আমাকে বলবা যে সূত্র আমি দেখে করাইছি কিনা। এইটা এইসবের অঙ্ক গোলকের মানে এই অঙ্কটা বা সব অঙ্ক বললো না, পরে শেষ আবার কেচ খেয়ে দেবো। দেখো কেচ খেতে চাই না তো। এবার কি বলেছে? দুটি গোলকের আয়তনের উপর, আয়তন মানে কি জানো? সেটাকে কিউ করা। যে ধরো একটা গোলকের আয়তন এ কিউ আর একটা গোলকের আয়তন হচ্ছে বি কিউ, তার মানে এটা কিসের মান আছে? দুটোই কিউ এর মান। ক্ষেত্রফলের অনুপাত, সেম দুটো জিনিসেরই চেয়েছে। ক্ষেত্রফল মানে যে সেটা স্কোয়ারের অনুপাত। মনে থাকবে কথাগুলো। তাহলে এই আয়তন মানে কিউ আর ক্ষেত্রফল মানে কি সেটার স্কোয়ার। তাহলে আমাদের ওই নাটক সূত্র ধূত্র কিচ্ছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে? গোপালের মা এমনিতেই করে দেবে। তো দেখো তাহলে এটা যেহেতু কিউ আছে, ঠিক আছে, তাহলে কিউ আছে তার মানে কি কোনো সংখ্যার এটা একটা কিউ, এটাও কোনো সংখ্যার একটা কিউ, যেহেতু আয়তন বলেছে। তাহলে দেখো তো 8 কার কিউ? আমরা জানি 2 এর কিউ 8, এবং 27 কার কিউ? 3 এর কিউ। ঠিক আছে? বাস অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের তো কিউ এর মান চাইনি, তাহলে আমাদের এখানে কিসের মান চেয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? তার মানে এই যে মেন এই যে এইবার যে 2 আর 3 এর কিউ করেছিলাম সেগুলোর এবার স্কোয়ার করে দাও। ঠিক আছে? তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়? 4, আর 3 এর স্কোয়ার করলে 9। অপশন আমার কোনটা? বি। কোনো সূত্র করতে হলো? হবে না তো। তোমরা আমার কাছে ভিডিওগুলো দেখো। ঠিক আছে? শুরু করলাম আজকে থেকে, মানে নতুন ব্যাচ শুরু করলাম, ব্যাচ টাইপের ধরো ফ্রিতে। ঠিক আছে? জাস্ট ভিডিওগুলো দেখো, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও, আর পুরনগুলো যাদের বলছে তারা আমরা লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে? অনুরোধ রইল, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ঠিক আছে? পরেরগুলো দেখো। যদি থ্রি, এই যে অঙ্কটা কিন্তু ডাব্লিউবিপিতে এসেছিল, এই অঙ্কটা মানে এই কোয়ালিটির একটা অঙ্ক। এটার বেস্ট একটা নিয়ম আমি বলে দেবো। ঠিক আছে? কোনো লসাও গসাও কিছু করতে হবে না, জাস্ট নিয়মটা দেখো। গান করলে এবিসির অনুপাত মানে এটা ডাব্লিউবিতে এসেছিল 3A 4B 5B। তো এটার কি করবা? তুমি এবিসিটাই লিখলা। ঠিক আছে? তাহলে এবিসিটা তিনজন কি করে করবা? যখন এটা করবে, যখন এটা বের করবে তখন ধরো এ নেই, এর এ মুছে দেবা, বলে যা তুই চলে যা। এবার বাকি কি কি রইলো? দেখো 4 আর 3 রইলো, 4 5 রইলো না? 4 5 কত আছে? 20, গুণ করে দেবা। ঠিক আছে? বাস। এবার যখন বি করবা তখন বলো এ বলবে যে তুই আয়, আর বি কে বললাম তুই চলে যা। তাহলে যখন বির মানটা বের করবো তখন কি হবে? তাহলে এখানে দেখো 3 5 কত আছে? 15 হয়ে গেল। এরপরে যখন সেম একইভাবে যখন সি এরটা করবো তখন সি এরটাকে এইভাবে মুছে দাও, যে সি চলে যা তুই। তাহলে কত থাকবে? এখানে 3 4 কত থাকবে? 12। বাস রেশিও হয়ে গেল 20 15 12। সঠিক উত্তর কোনটা আছে? গদা। ঠিক আছে? বেস্ট নিয়ম। তো দেখো একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে 9 ঘন্টা এবং 12 ঘন্টায় পূর্ণ হয়। চৌবাচ্চাটা পূর্ণ হয় দুটি নল একসাথে। আচ্ছা এটা তো বাচ্চাদের কোশ্চেন, তো আমি দেখে দিচ্ছি। দেখো 12 নল আসে কত? 36। এই অঙ্ক কিন্তু এইভাবে করাই আমি। দেখো 36 মোট ছিল টোটাল কাজ, তার মানে ওরা টোটাল কাজ কতক্ষণ করতে হবে? মানে 36 ঘন্টা করতে হবে। তাহলে এক একজনে কত ঘন্টায়, মানে একদিনে কতটা করতে হবে? দেখো তো, একদিন না স্যার, 1 ঘন্টায়। 4 নং কত আছে? 4, আর 3 বারং 36 3। তাহলে এটা কিন্তু ওদের 1 ঘন্টার কাজ। তার মানে ও 1 ঘন্টায় করে 4 একক কাজ, আর 1 ঘন্টা করে 3 একক কাজ। এবার দুটি একসাথে করবে, একসঙ্গে খুলে দেওয়া হলো, তাহলে 4 আর 3 কত হবে? 7 হবে। তাহলে এই 35কে যদি মানে 7 এক দুজনে মিলে একসাথে করলে মোট মোট কাজের সাথে দুজনের কাজটা ভাগ করে দিলে পরে টাইম বের হয়ে যায়। ঠিক আছে? তাহলে ভাগ করো। 35 নাকি? সরি গালতি হো গিয়া, 36 আছে। তাহলে 5 7 কত? 35। তাহলে 5 পূর্ণ কত থাকবে? দেখো তো এখানে 35 দিয়ে ভাগ করলে 36, 7 আছে তো? হ্যাঁ 7। 4 নং 36, 3 বারং 36। হ্যাঁ 7 দিয়ে আসলে 5 7 25 করে ভগ্নাংশ থেকে যাচ্ছে। আচ্ছা থাক, 1/7 হয়ে যাবে, তাই তো? এখানে 1 থাকে, তাহলে 1/7। দেখো তো তুমি 7 5 পূর্ণ 1/7 কোনটা? এই প্রথমটাই তো, বাহ কি আবার। ঠিক আছে? পেয়ে গেছি। পরেরটা দেখো। এই অঙ্কগুলো দেখো গ্রুপ ডিতে কিন্তু থাকবেই, মনে রেখো কথাটা। গ্রুপ ডিতে এগুলো থাকবেই। হ্যাঁ
কেপি এবং ডাব্লিউবিপি বলো, গ্রুপ ডি বলো, সব পরীক্ষায় কিন্তু এই জন্যই বারবার বলছি, তোমরা এটা ভাবো না যে এটা গ্রুপ ডির কোশ্চেন কেপিতে আসবে না বা জিডিতে আসবে না বা জিডির প্রশ্ন গ্রুপ ডিতে আসবে না। এই প্রশ্ন এই দিন ভুলে যাও, ঠিক আছে? আমি ব্যাংকের প্রশ্ন মানে এর আগে আমি একটা ব্যাংকের, এর আগে না, আমি নিজেই ব্যাংকের অনেকগুলো মানে একটা পরীক্ষা দিয়েছিলাম এর আগে, এমনি জাস্ট চেক করার জন্য। সেই ব্যাংকের পরীক্ষা দেখেছি আমি কোনো ডিফারেন্স নেই, জাস্ট 2-3টে অঙ্ক একটু ডিফারেন্স থাকে, তাছাড়া সব কোশ্চেনই সেম সেম ক্যাটাগরি থাকে, ঠিক আছে? ওটা ডাব্লিউবিসিএস লেভেলের দেয়, আবার তোমার ধরো ওই সিজিএল লেভেলের দেয়, ঠিক আছে? এই জন্য কম্প্যারিজন করবে না এটা যে এই পরীক্ষায় আসবে এই পরীক্ষায় আসবে না। তার উদাহরণ কিন্তু পিআরবি কিছুদিন আগে দিয়ে দিল, ওরা কিন্তু কোনো ভেদাভেদ করে না যে এই পরীক্ষার প্রশ্ন আমরা এটাই দেবো না, ঠিক আছে? এই জন্য প্রশ্ন নিয়ে করবে না, ঠিক আছে? দেখো এই প্রশ্ন কিন্তু সবারই আসতে পারে। তো এখানে কি আছে দেখো, অঙ্কটা আমি ভালো বুঝিয়ে নিচ্ছি আগে ভালো করে। এক্স প্লাস 1x, এটার মান আছে কত 5। দেখো এই যে অঙ্কগুলো কোনো সূত্রপত্র কীভাবে করবা, জাস্ট অঙ্কগুলো দেখো, ঠিক আছে? আমি তুমি বেসিক ধরেই করাই দিচ্ছি। দেখো অনেকে দেখো আমি দুটো ধরেই করাবো, শর্টও করাবো বেসিক করাবো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা মনে রাখবে। এটার মান এত বলে দিছে, এবং আর একটা মান চেয়েছে কি এক্স কিউ তোমার +1/x², তাই তো? দেখো এটা দিয়ে তোমার দেখা যাচ্ছে যে এটার আমি চাইলে এটার এ কিউ আর এটার এখানে বি কিউ বানাতেই পারি, কারণ এখানে এই কি ওয়ানের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে? তাই দুটোর এরকম এ কিউ প্লাস বি কিউ সূত্র, আর এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা কি জানি জানো তো, বলো তো? এটা কিন্তু মান, এটা কিন্তু জাস্ট মান নির্ণয় যে দেয়া আছে, এটা কিন্তু মানে অঙ্ক কিন্তু এখান থেকে শুরু। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? সূত্র জানে না তাদের আমি বলে দিচ্ছি। দেখো সূত্রটা হচ্ছে একদম সিম্পল, এ প্লাস এ না বলতে এখানে এক্স আছে, যাই হোক 1/x এ প্লাস বি হোল কিউ -3 এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস 1/x, ঠিক আছে? এখানে ধরলো না, আমি এভাবে করে দিলাম। হ্যাঁ, সূত্রটা এখানে লিখে দিচ্ছি। দেখো সূত্রটা হচ্ছে এরকম হবে, এ প্লাস বি হোল কিউ -3ab, হ্যাঁ, ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? সেই অনুযায়ী যেহেতু এ আর এ বলতে এখানে এক্সকে ধরা হয়েছে আর 1/x-কে ধরা হয়েছিল বি, তাই আমি সেই অনুযায়ী এ প্লাস বি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এবার দেখো এই যে এক্স প্লাস 1x এর মানে এখানে কত দিয়েছে 5, তাহলে 5 দিয়ে দিয়েছে, তারপরে কিউ মাইনাস টাইম লাগে না কিন্তু, এক্স এক্সে কাটা 3 রইলো, এই যে ইন্টু এই এক্স এক্সে কিন্তু কাটা চলে গেল, আর এই যে এক্স প্লাস 1x এর মান কত আছে এখানে 5, বাস অঙ্ক হয়ে গেল। 5-এর কিউ করলে 125 মাইনাস 3 5 কত আছে 15, 15 থেকে 25 করলে কত চলে 110 থাকে। সঠিক উত্তর কোথায় গেল এই যে এটা, ঠিক আছে? এটার আর শর্ট নিয়ম দিলাম না, এটা শর্ট নিয়ম আছে পি কিউ মাইনাস, ওটা শর্ট নিয়মে বেশি বড় হয়ে যায়, ঠিক আছে? পি কিউ মাইনাস 3p, তাও আমি দিয়ে দিছি। দেখো পরে শেষে আবার বলবা, দেখো এটার যদি মনে করো যে না আমার সূত্র মনে থাকবে না, তাহলে অন্য একটা কিছু প্রশ্ন, হ্যাঁ তাও করে দিচ্ছি আমি, ঠিক আছে? আমি আছি তোমাদের জন্য। দেখো জাস্ট নিয়মগুলো জাস্ট দেখো যে আমি কি প্রসেসে করে দিই, এই জন্য ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, ফ্রিতে যা দিচ্ছি না। দেখো এই এ কিউ প্লাস বি কিউ এর ক্ষেত্রে, এ কিউ প্লাস বি কিউ এর ক্ষেত্রে মানে যে এইটার ধর এ কিউ প্লাস বি কিউ এর ক্ষেত্রে কি সূত্র আমি বলে দিচ্ছি, পি কিউ -3p, মাইনাস মানে কি দেখো পি কিউ আসলে কোথা থেকে, পি মানে এই যে মানটা দেওয়া থাকবে না ওটারে পি বলবা, তাহলে ওটা যদি পি হয় তাহলে পি মানে কত আছে 5, 5q -3 ইন্টু পির মান কত বললাম 5। দেখো তো তাহলে কি সূত্র মূত্র কিছু দরকার আছে? কিচ্ছু দরকার নেই। তাহলে 125 থেকে ওই যে 15 মাইনাস করলে দেখো সেই 110ই থাকে। মনে করবা সাথে এই যে এইটা মনে রাখবা, পি কিউ -3p, বুঝতে পারলে? তাহলে সূত্র যে এইগুলো কিচ্ছু মনে রাখতে হবে না, ঠিক আছে? এইগুলো কোনো কিচ্ছু দরকার নেই, বাস অঙ্ক খালাস, ঠিক আছে? এইভাবেই করবা। পরেরটা দেখো, দুটি সংখ্যার যোগফল এত, গসাগু কি হ্যাঁ এলসিএম গসাগু এত এবং লসাগু এত। ও আচ্ছা আচ্ছা, এখানে চলো কি গসাগু চলো 4, ঠিক আছে? এবং লসাগু চলো কত 96। তাহলে সংখ্যা দুটির বিপরীত রাশির যোগফল। ওয়াও, হোয়াট এ বিউটিফুল অঙ্ক, ঠিক আছে? বলতে হোয়াট এ বিউটিফুল ম্যাথ, এটা কোন সেন্টেন্স, ঠিক আছে? এটা কোন সেন্টেন্স, এটা প্রশ্ন লাস্টে বলে দিতে হবে যে হোয়াট এ বিউটিফুল ম্যাথ, ঠিক আছে? এটা কোন সেন্টেন্স, যে গ্রামার পারে সেটা বলে দিয়ে তো, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, কোন সেন্টেন্স বলে দিয়ে তো। আজকে ম্যাথের মধ্যে একটু ইংলিশও করিয়ে দিলাম। তো দেখো তো এটা কি হবে কমেন্টে বলে দিও কিন্তু, দেখি কারা ফুল ভিডিওটা দেখলে, ঠিক আছে? তো দেখো দুটি সংখ্যার যোগফল আছে হচ্ছিল 40, তাদের লসাগু গসাগু, আচ্ছা যোগফল লসাগু গসাগু আমি সব শেখাবো, তার আগে আমি আর একটা কনসেপ্ট বলে আসি। জাস্ট ওই কনসেপ্টটা জানার পরে তুমি এই অঙ্কটা এক লাইনে করে দেবে, এক লাইনে আমি জাস্ট করে দেবো, কিন্তু কনসেপ্টটা তো জানার দরকার। কী করে হলো স্যার আমি যদি এখন করে দিই, দেখো আমি যদি করে দিই না তাহলে কী করতে হবে জানো, এই যেভাবে করে দেবা। দেখো যে তুমি উপরে 40 দেবা, নিচে আসছে কত আছে 96 গুণ 4, এইভাবে। তুমি একটু পরে বলবা যে এটা কেন দিলাম, একটু পরে তোমার তৈরি করে দেবো যে কী করে এটা হলো, ঠিক আছে? দেখো এখানে কত হচ্ছে তোমার
4 10 কত 40 10, তাহলে এখানে 5 থাকে আর এখানে আসলে কত কত দুগুণে 96, 48 দুগুণে 96, তাহলে সঠিক উত্তর কত হবে 5/48। অপশন নম্বর কোনটা? এটা। এবার বুঝে দিলাম, তুমি বুঝে গেলে, কিছুই বুঝলে না, কিন্তু একটু পরে তুমি নিজেই বলবে হ্যাঁ হ্যাঁ এইভাবেই তো দিতে হবে, এটা কি করে তৈরি হলো একটু পরে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমার তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি। ধরো এখানে কি বলেছে, কোনো সংখ্যার বিপরীত রাশি, বিপরীত রাশি মানে বুঝো, বিপরীত মানে সাপোজ ধর এখানে আছে 2 আছে, এর বিপরীত মানে কি হবে জানো, 1/2 হবে, মনে থাকবে। এবং ধরো একটা সংখ্যা 3 আছে, এর বিপরীত মানে কত আছে, 1/3 হবে, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটো আগে পারলে পরে তার বিপরীত রাশি মানে এটা ভিন্ন রাশি হয়। এবং আরেকটা কথাও বলে দিই, জাস্ট আমি এটা বলেছি, ধরো সাপোজ 2 আর 3 ওই সংখ্যা দুটো, সাপোজ আমি বলেছি, কিন্তু আমি বোঝাচ্ছি, ঠিক আছে, পুরোটা দেখো, জাস্ট আমি বুঝিয়ে নিচ্ছি, তারপরে তুমি 1 সেকেন্ডে করে দেবে। তাহলে এই 2 এর 3 এর বিপরীত কত হবে, 1/2, আর 3 এর বিপরীত কত হবে বলো, 3 এর বিপরীতে 1/3। এবার এই দুটো যোগ করতে বলেছে, করে দাও যোগ। তাহলে 3 আর 2 এর লসাগু কত আছে, 6 আসে, ঠিক আছে। 3 আর 2 এর লসাগু কিন্তু করলাম 6, 3 আর 2 এর লসাগু 6 কি করে হলো, কারণ এই সংখ্যা দুটোর গুণফল, কিন্তু দেখো 3 আর 2 এর লসাগু মানে কি 3 আর 2 গুণ করে কত পাওয়া যায় 3, তাহলে এখানে 3 আর 2 মানে সংখ্যা দুটোর গুণফল। কথাগুলো বুঝতে পারছো? 3 আর 1 মিনিট, তাহলে এই লসাগুটা হয় কি করে, ওই 2 গুণ 3 মানে সংখ্যা দুটোর গুণফল করে 6 হয়। এবার আমাদের পরের নিয়মটা কি থাকে, যে এই 2 এর সাথে মানে 6 ভাগ করলে পরে 2 2 এর 2 চলে যায় 3 থাকে, তাহলে এখানে 3 থাকবে, প্লাস এখানে দেখো তো কি থাকে, 2 এর সাথে 3 ভাগ করলে 3 চলে যায়, তাহলে 2 থাকে, 2 থাকে না এখানে। তার মানে এখানে তুমি কি বুঝলে, যে উপরের সংখ্যা দুটোর কি আকারে রয়েছে, যোগ আকারে। দেখো এই যে মেন সংখ্যা দুটো ছিল, উপরে থাকে কি আকারে, যোগ আকারে, আর সেই সংখ্যা দুটো নিচে রয়েছে কি আকারে, গুণ আকারে। বাস, কনসেপ্ট বুঝে গেলে। তাহলে কি এই যে বিপরীত সংখ্যার যোগফল করা হয়ে যায়। যদি আমি কোনো দুটো সংখ্যাকে, যদি সেই দুটো সংখ্যার উপরে যোগফল দেয় আর নিচে যদি গুণফল দেয়, তার মানে কি হয়ে যায়, সেই দুটো সংখ্যার বিপরীত রাশির যোগফল হয়ে যায়। বুঝতে পারলে? এটা বোঝানোর জন্য। তাহলে এখনই দেখো, সেম একইভাবে সংখ্যা দুটো যোগফল উপরে দিতে হয়, তাহলে সংখ্যা দুটোর যোগফল কত আছে, 40 আছে, 40টা উপরে দিলাম। এখন সংখ্যা দুটোর গুণফল তো নিচে দিতে, এখন সংখ্যা দুটোর গুণফল জানবো কি করে? আচ্ছা, এই সূত্রটাকে আমরা জানি না, যে দুটো সংখ্যার লসাগু আর গসাগু গুণ করলে সংখ্যা দুটোর গুণফল পাওয়া যায়। এটা তো ক্লাস 6 এর অঙ্ক। তাহলে এই দেখো, এই যে লসাগু আর হচ্ছে যে গসাগু, এই দুটো গুণ করলে সংখ্যা দুটোর কি পাওয়া যায়, গুণফল পাওয়া যায়। এটা আমাদের একটা সূত্র আছে, যে দুটি সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা সেই অনুযায়ী সংখ্যা দুটির গুণফল বলতে লসাগু আর গুণ গসাগু করে দিই। আচ্ছা, 40 না 96। তাহলে এইবার বুঝলে যে এই সংখ্যাগুলো আসলে কোথার থেকে, ঠিক আছে। তাহলে একটু আগে তো কাটাকাটি করে দিলাম, তাহলে অপশন নম্বর কোনটা হলো, এইটা। বলো বুঝেছে কিনা এই অঙ্ক, যেটা কোনোদিন দেখোনি আশা করি। কেউ আগে দেখে থাকলে কমেন্ট করে জানিয়ে তো, যে এই অঙ্কটা এরকম আগেও দেখেছো। আচ্ছা, পরেরটা কি আছে, দুটি সংখ্যার বর্গের যোগফল 68 এবং সেই দুটো সংখ্যারই বর্গের বিয়োগফল অঙ্ক। ধরো সাপোজ এই অঙ্কটা আমি কিন্তু করে দেবো না, জাস্ট তোমরা নিজেরাই মুখে করতে পারো, কারণ এই অঙ্কটা অপশন টেস্টে সবথেকে বেস্ট হবে। আমার অপশন টেস্টও বলে দেবো। দেখো, দুটি সংখ্যার বর্গের যোগফল মানে কি, ধরো সব একটা সংখ্যা এ স্কোয়ার, আরেকটা সংখ্যা আছে কত বি স্কোয়ার, তাহলে এই দুটোর যোগফল কত হবে 68। কেন? কারণ এই বর্গ বলেছে, তাহলে এ স্কোয়ার, এই সংখ্যাটা যদি এ হয় আর বি হয়, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার, আবার এদের বর্গের বিয়োগফল মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরা সমান সমান কত বলে দিছে বলো তো? তোমার কত আছে, বিয়োগফল কত বলেছে 32, তাই তো। এখন কি তুমি এই 1 মিনিট, এখন কি তুমি নাটক শুরু করবা নাকি, যে এটা কেটে গেল 2a স্কোয়ার সমান সমান দুটো যোগ করলে কত, 8 আর 2 10, 10 না দেয় 100, তাহলে এই দুটো যোগ করলে 50, মানে এরকম এরকম নাটক ফাটক করবা, কোনো নাটক দরকার নেই, কোনো নাটক দরকার নেই, জাস্ট অপশন টেস্ট করে দেবে। এরকম করলে কিন্তু অনেক টাইম চলে যাবে, ঠিক আছে। এই অঙ্কগুলো বেস্ট পদ্ধতি অপশন। কিরকম করে বলেছে, যে বর্গের যোগফল 68, ঠিক আছে। আচ্ছা দেখো তো, এইটার স্কোয়ার করো, এটার স্কোয়ার, তারপর যোগ করো, 8 স্কোয়ার করলে কত, 8 8 64, 2 স্কোয়ার করলে কত হয়, 2 2 4, এই দুটো কি করতে বলেছে, যোগ করলে দেখতে কত হয় 68। আর দেখার দরকার আছে, কোনো নাটক ফাটক কোনো দেখার দরকার নেই, ঠিক আছে। এবং এই দুটি বর্গের কি বলেছে, বর্গের বিয়োগ ফল হবে 32। নাটক তো আছে এর মনে হচ্ছে, পরেরটা তো মিলছে না, দেখি তো আছে, এদের বিয়োগ ফল করো তো দেখি কত হয়। বিয়োগ ফল করলে তো এসছে কত 32 হচ্ছে না। আচ্ছা, অন্য একটা দেখি তাহলে, ঠিক আছে, এখানে যোগফল মিলে না। আচ্ছা, 4 স্কোয়ার করলে তোমার এই 8 আর 4 না, এইটা কত, 4 না 8, খেলো কেস তো খেয়ে গেল, তো 8-এর মতো দেখা যাচ্ছে, 4-এর মতো আবার দেখা যাচ্ছে। তাহলে এটা যদি আমি 4 ধরি, এটা পরে 8 হয় কি করে? আচ্ছা, 4 স্কোয়ার করলে কত হয়, 8 আর 64, এটা তো হচ্ছে না। 4 স্কোয়ার করলে হচ্ছে 16, প্লাস এই অপশনগুলো ভুল আছে বুঝলে। আর 6 স্কোয়ার করলে হচ্ছে 36, তাহলে 6 আর 6 কত হয় 12, 2 হাতে আছে 1, 4 5 52, এই অপশন ভুল আছে।
তাছাড়া এটা অপশন টেস্টই হবে। আর যদি না হলে তাও তো আমি একটু আগে প্রসেসটা বলে দিলাম যে ওই প্রসেসে করে নেবে, ঠিক আছে। কিন্তু অপশনে 100% হবেই, কারণ এই একটু আগে না, সরি কয়েকদিন আগে দেখো ডাব্লিউবিপিতে অপশন একটাই থাকে, ঠিক আছে। দেখি তো এটা হচ্ছে 6 স্কোয়ার করলে কত হয় 36, আর 8 স্কোয়ার করলে কত হয় 64। এই 8 না, দেখো এখানে 8 না, এটা বাংলায় 4 মনে হচ্ছে, বুঝতে পারলে। তোমরা এক কাজ করো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে তো দেখে তো সঠিক উত্তর কোনটা হয়, ঠিক আছে, দেখে নিও তো। আর যদি না হয় তাহলে জয় নিয়মে করে নিও, দুটোর সংখ্যা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই সূত্র ধরে করে নিও, হ্যাঁ। আর একটা আসলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান 32। আচ্ছা পরেরটা দেখো, টাইম নষ্ট করলাম না। দেখো এ বি এবং সি এর গড় হচ্ছে হলো কত 25, ঠিক আছে। গড় 25 হলে তিনজনের মোট কত হবে বলো। তিনজনের মোট হবে কত, তিনজন যদি এক একজনের 25 করে হয় তাহলে তিনজনের মোট 75 হবে, 75 পাস হয়ে গেল। এবার কি বলেছে, এবং এ আর বি এর গড় আছে কত 28, তাহলে দুজন যদি 28 হয় দুজনের মোট হবে কত, 28 দুগুণে কত আছে 5 6 56, তাহলে সি এর বয়স কত, বাস তাহলে দুজন তিনজনের বয়স থেকে দুজনের বাদ দিলে তো তৃতীয় নম্বরে বয়স পেয়ে যায়। 6 তাহলে 15 হবে, তোমার 9 হাতে আছে 1 5 আর 1 6 6 19, অপশন নাম্বার বি। বুঝতে পারলে, আর 3টে অঙ্ক আছে, পুরো ভিডিওটা দেখো শেষ অবধি। কি বলেছে, এ একটি কাজ 12 দিনে এবং বি একই কাজ 15 দিনে এবং সি একই কাজ, এই যে একটা অঙ্ক দেখার সাথে বলবে এত ইজি অঙ্ক, কিন্তু শেষে একটা কথা বলেছে দেখো করতে পারে, এবং তারা একসাথে কাজ শুরু করার এ কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে গেল। জাস্ট কি নিয়মে অঙ্কটা করে দেখো, তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে। এই অঙ্কটা কি করে করবে জানো, জাস্ট ওই একইভাবে এই তিনজনের কাজেরই করে, কিন্তু শেষে দেখো আর একটা কিন্তু আছে, লজিক আছে। 15 12 এবং 20 লসাগু কত 60, ঠিক আছে। তাহলে দেখো তো কনসেপ্টটা কিন্তু এখানে লিখে দেখো, 5 বারং কত আছে ফার্স্ট 60, 4 বারং কত 4 15 60 আর 3 কুড়িং 60। তারপর ওদের যার যার কাজের পরিমাণ পেয়ে গেলাম, কিন্তু এ কাজ 2 দিন হওয়ার আগেই চলে গেল, বুঝতে পারলে। 2 দিন হওয়ার আগে চলে গেল, তার মানে সাপোজ এ ধরো যায়নি, তার মানে এখান থেকে কাজ আরও 2 দিন বেশি হয়ে যাবে। তাহলে যদি না যায় তাহলে মানে যে কয়দিনে শেষ হওয়ার কথা তার থেকে কি শেষ হয়ে যাবে, বেশি দিন হয়ে যাবে। তাহলে একটা জিনিস দেখো, 2 দিনে এ 1 দিনে করে 5, তাহলে 2 দিনে করবে কত 10 করবে 10, তাহলে 10 করলে কত আছে এখানে 70 হাজার টোটাল কাজ হয়ে যায়। তার মানে এখন নতুন কাজ কত হবে 70 হয়ে যাবে। এইবার বলছে যে ঠিক আছে তাহলে তুই 2 দিন করেই গেলি, তাহলে এইবার 2 দিনে যে বেশি কাজটা সেটা যোগ করে নিলাম। তাহলে এইবার দেখো এই 3 জনের কাজ যোগ করে সাথে এটার সাথে ভাগ করলে না ওই তোমার ওই কি টোটাল কাজটা পেয়ে যাবে। তাহলে মনে থাকবে যদি কেউ এরকম 2 দিন আগে 3 দিন আগে চলে যায়, তার কাজের সাথে 3 দিন কাজ বের করে সেটা মোট কাজের সাথে যোগ করে নেবে, ঠিক আছে। তাহলে এবার মোট কাজ পেয়ে গেলে এবার মোট কাজ কত আছে 5 আর 4 9, 9 আর 3 কত 12, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও। 12 দিয়ে তো ভাগ যাচ্ছে না, 4 দিয়ে যায় নাকি না 3 দিয়ে। আচ্ছা 6 দুগুণে কত আছে 12, 35 দুগুণে 70, 35টা 6 দিয়ে ভাগ করে দাও, ওটাই উত্তর হবে। কত আছে 35, 5 6 কত আছে 30, 5/6, তাহলে 5×5/6 দিন। অপশন নাম্বার দেখো তো কোনটা আমি চাই যে, বুঝতে পারলে। এই জন্য এটার বেস্ট কনসেপ্ট মনে রাখি, কেউ যদি আগে চলে যায় তাকে যেতে দেবা না, তাকে ওই 2 ইউনিট কাজ করায় এক্সট্রা মোট কাজের সাথে যোগ করে দেবা, মোট কাজের সাথে যোগ করে তারপরে বলবা যে এইবার ঠিক আছে তাহলে এইবার মোট কাজ যোগ করে তার সাথে ভাগ করে দেবা, এটা কিন্তু বেস্ট কনসেপ্ট। পরেরটা দেখো, একটি নৌকা কি একটি নৌকা কি ড্যাশ ঘন্টায় স্রোতের এটা মানে 3 হবে, কারণ ওটা না এটা 3 হবে, বুঝতে পারলে, এটা 3। একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে মানে কি বলতো, প্রতিকূলে মানে মাইনাসে, মানে তোমার ইসের বেগটা স্রোতের বেগটা মাইনাস হয়ে যায়। 3 ঘন্টা 9 কিলোমিটার, অথবা স্রোতের অনুকূলে আসলে কি 18 কিলোমিটার যেতে পারে কয় ঘন্টায়, ওই মানে 3 ঘন্টায়, বুঝলে। ওই 3 ঘন্টায় প্রতিকূলে যায় 9 কিলোমিটার। আচ্ছা তাহলে প্রতিকূলের কত হয়, কারণ আমরা জানি এখানে কি বলেছে স্থিতিজল নৌকার বেগ। আচ্ছা নৌকার বেগ আর স্রোতের বেগের সূত্র দুটো কি আছে বলো। নৌকার বেগ বলেছে আমি যে দুটো বেগ প্লাস করে কত দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ, আর দুটো বেগ মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে কিসের বেগ পাওয়া যায়, স্রোতের বেগ, মনে থাকবে। তাহলে এইবার দেখো কিসের বেগ চাই, তাহলে আগে বেগ দুটো তো বের করি। দেখো 3 ঘন্টায় যদি 9 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় যায় কত 3 কিলোমিটার, তার মানে এটা কিসের বেগ, প্রতিকূল বেগ, একটা বেগ পেয়ে গেলাম কিন্তু, হ্যাঁ। এবার 3 ঘন্টায় যদি 18 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় যায় কয় কিলোমিটার 6 কিলোমিটার, তার মানে এর বেগও পেয়ে গেলাম। গতিবেগ সবসময় 1 ঘন্টায় হয়। 3 ঘন্টা 9 কিলোমিটার, 1 ঘন্টা যায় 3 কিলোমিটার, 3 ঘন্টা 18 কিলোমিটার, 1 ঘন্টা যায় কিলোমিটার 6 কিলোমিটার। এবার চাইছে নৌকার বেগের নির্ণয়ের সূত্র কি আমাদের, যোগ করে 2 দিয়ে ভাগ, আমি বলেছি তাহলে যোগ করে দাও 2 দিয়ে ভাগ করে দাও। 6 আর 3 কত আছে 9, 9 রে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4.5, 6 আর 3 9, 9 রে 2 দিয়ে ভাগ করলে 4.5। অপশন নম্বর কোনটা, বি। এবং আজকের লাস্ট কোশ্চেন দেখো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিও। পরপর 3টি যুগ্ম সংখ্যা, যুগ্ম মানে অযুগ্ম মানে কি, যুগ্ম মানে হচ্ছে হলো জোর,
যুগ্ম মানে কি, যুগ্ম আরেক নাম কি, জোড় সংখ্যা। আর অযুগ্ম মানে কি, বিজোড়। মনে থাকবে অযুগ্ম মানে কি, বিজোড়। তাহলে দেখে এখানে যুগ্ম বলেছে যেহেতু, তাহলে যুগ্ম মানে জোড়, তাহলে পরপর সংখ্যা দেখো। আচ্ছা ধরো সাপোজ দুই একটা সংখ্যা সাপোজ বলেছি, এর পরের জোড় সংখ্যা কত আছে, 4 বলবে তুমি। তারপরে জোড় সংখ্যা কত বলবে, 6 বলবে। আচ্ছা এইগুলো তৈরি হয় কি করে? ধরো প্রথম সংখ্যা যদি এক্স হয়, তাহলে এই যে এটার সাথে কত যোগ করে এই 4 পেয়েছিলে তুমি, 2 যোগ করে। আবার এই 4-এর সাথে কত যোগ করে 6 পেয়েছিলে, আরও 2 যোগ করে। বুঝতে পারলে? তার মানে এক্স যদি প্রথমটা হয়, পরেরটা হবে কত, 2 যোগ করলে হবে এইটা না সরি, মানে তারপরেরটা হবে হচ্ছে 2 যোগ করে, তাই তো? তার মানে এক্স প্লাস 2 হবে তারপরেরটা। এরপরেরটা কত হবে, এখানে আরও 2 যোগ করতে হবে, তার মানে এক্স প্লাস 2-র সাথে আরও 2 যোগ করে দাও, এক্স প্লাস 2 থাকবে আরও 2 যোগ, তাহলে 3 পর 3টে কি পরপর সংখ্যাটা পেয়ে গেলাম। হ্যাঁ, এইবার এই 3টে সংখ্যার যোগফল কত বলে দিছে, 54। বুঝতে পারলে কি করে তৈরি হলো? আমি কিন্তু শর্টও করে দিতে পারি, কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই দুটো সংখ্যার যোগফল কত আছে, 54। যোগ করতে কত, একটা এক্স, দুটো এক্স, একটা এক্স, 3টে এক্স। আর এই যে 2 আর 2 4, 4 আর 2 কত আছে, 6। তাহলে এই পাশের প্লাস 6, এই পাশে এসে কি 6 হয়ে যাবে, এই 54 থেকে -6 হয়ে যাবে। -6 করলে কত হয়, 54 থেকে -6 করলে হচ্ছে 48, 48। আর এখানে আছে 3x, 3 দিয়ে 48 লেখা 16 হয়। তার মানে x এর মান কত দাঁড়ালো, 16। কিন্তু কেসটা এবার কি দেখালো, যে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা প্রথমটা তো এক্সই ছিল, তাহলে x এর মান কত হবে, 16। বলে বুঝেছো নাকি? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বারবার বলেছি। এবং থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।